নমস্কার, শান্তিবার্তার প্রত্যেকটি দর্শককে জানাই অভিনন্দন এবং শুভেচ্ছা। এই চ্যানেলকে আরও বেশি বেশি করে মানুষের সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদেরকে দেখাবো এবং কিছু আলোচনাও করব। এই যে সিএ বা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এর পেছনে প্রকৃত উদ্দেশ্যটা কি? এই যে এনআরসি, এই যে এনপিআর, এই যে করা, এর পেছনে প্রকৃত উদ্দেশ্যটা কি, সেইটা নিয়ে একটা আলোচনা, সভার একটা আলোচনা আপনাদের সামনে দেখাবো। সেই আলোচনা সভাটা কিন্তু যে সে সভা নয়, সেটা কিন্তু আয়োজন করছে হিউম্যান রাইটস কমিশন। কাজেই সেই আলোচনাটা কিন্তু আমাদের প্রত্যেকের শোনা কিন্তু দরকার এবং গুরুত্বপূর্ণ বলেই আমি মনে করি। তর্ক বিতর্ক পরে হবে, ঠিক আছে? আগে আলোচনাটা ভালো করে শুনুন, জানুন। আচ্ছা, তার আগে একটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের তথ্য দিই। সেটা হচ্ছে, যদি এনআরসি শুরু হয় পশ্চিমবঙ্গে, তাহলে বার্থ সার্টিফিকেটটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সেই বার্থ সার্টিফিকেট করার জন্য আমাদের পশ্চিমবঙ্গ সরকারের কিন্তু একটা ওয়েবসাইট করা হয়েছে এবং খুব সহজেই আপনারা সেখান থেকে বার্থ সার্টিফিকেট কিন্তু ডাউনলোড করতে পারবেন অ্যাপ্লিকেশন করে। সেটা যারা খুব রিসেন্ট জন্মগ্রহণ করছে তারাও পারবে, তাদের জন্য তাদের বাবা মা অ্যাপ্লিকেশন করে সার্টিফিকেট নিতে পারবে। আবার যাদের বয়স হয়ে গেছে, হ্যাঁ, তারাও পারবেন। ওখানে অনেক কিছুই অপশন আছে। ওয়েবসাইটটা হচ্ছে, আপনারা গুগলে সার্চ করবেন জন্ম মৃত্যু তথ্য, এই বলে সার্চ করবেন, দেখবেন পেয়ে যাবেন। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটাও দিয়ে দেব, ঠিক আছে? লিঙ্কটা আমি একবার বলে দিচ্ছি, সেটা হচ্ছে www.janmamrittu.wb.gov.in। এই ওয়েবসাইটে গিয়ে আপনারা পেয়ে যাবেন। সেখানে দেখবেন একদম মাথার দিকে 3টে দাগ আছে, সেখানে ক্লিক করবেন, দেখবেন সেখানে কতগুলো কলাম আসবে। সেখানে দেখবেন সিটিজেন সার্ভিস বলে একটা কলাম আছে, সেইখানে ক্লিক করবেন। দেখবেন সেখানে অনেক কিছু অপশন আছে, হ্যাঁ, ডেথ রেজিস্ট্রেশন, বার্থ রেজিস্ট্রেশন, হ্যাঁ, যারা অনেক পরে অনেক আগে জন্মগ্রহণ করেছেন তাদেরও সেখানে রেজিস্ট্রেশন করার সুযোগ আছে। তো কাজেই সেইটাকে আমি অনুরোধ জানাবো প্রত্যেককে যে জন্ম রেজিস্ট্রেশন সার্টিফিকেট আপনারা করিয়ে রাখুন, এটা কিন্তু কাজে লাগবে, ঠিক আছে? তো আসুন, আপনারা আজকে যে গুরুত্বপূর্ণ বক্তব্য আপনাদের শোনাবো সেটা ভালো করে শুনুন। এইটা হচ্ছে খুবই একজন বিখ্যাত সাহিত্যিক বলুন, সমাজসেবী বলুন, মানিক ফকিরের বক্তব্য। তিনি কিন্তু এখানে খুব সুন্দরভাবে বুঝিয়েছেন এনআরসি, সিএ এবং এনপিআর এর উদ্দেশ্যটা কি, প্রকৃত উদ্দেশ্য কি, এবং সেই সম্পর্কে এখানে তিনি আলোচনা করেছেন। সেটা কিন্তু হিউম্যান রাইটস কমিশনের কিন্তু একটা সভা, ভালো করে বুঝুন। আর বিতর্ক থাকতেই পারে, বিতর্ক থাকবে, বিভিন্ন ধরনের মতামতের মানুষ তো থাকবে। কাজেই আসুন সেই বক্তব্যটা ভালো করে আগে শুনি, তারপরে আমরা আমাদের বক্তব্য দেবো। তো প্রত্যেককে অনুরোধ জানাবো, পুরো ভিডিওটা ভালো করে শুনুন আগে, ঠিক আছে? মাঝখানে মন্তব্য করবেন না হঠাৎ করে। ধন্যবাদ, আসুন ভিডিওটা দেখুন। আপনারা সবাই জানেন মানিক ফকিরদা, আপনাকে স্বাগত জানাচ্ছি হিউম্যান রাইটস ল নেটওয়ার্কের পক্ষ থেকে। এই বিষয়ে আপনার দীর্ঘ পড়াশোনা রয়েছে। আপনার নমস্কার। আমি মনে করি এই সময় একটা যুদ্ধের মধ্যে আমরা সকলে আছি। আজ আমি খুব আশা করছি এবং গর্বিত হচ্ছি
এখানে যারা বসে আছেন এরা এক একজন হয়তো এই যুদ্ধের সেনাপতি হতে পারবেন যদি তারা এনআরসি এনপিআর সিএ বিষয়টা ঠিকমতো বুঝতে পারেন। এবং আমার বিশ্বাস গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার যে প্রতিনিধিরা এসছেন তারা এক একজন অন্তত 20,000 50,000 মানুষকে বাঁচাতে পারবেন এবং বাঁচাবেন। আজকের এই অনুষ্ঠানটা বা আজকের এই আলোচনাটা আমি উৎসর্গ করতে চাইছি আমাদের পরম আত্মীয়রা, আমাদের প্রাণের মানুষ যারা অখণ্ড ভারতের ভূমিপুত্ররা, যাদেরকে দিল্লিতে এই যুদ্ধে খুন করেছে আর্যরা অনার্যদের খুন করেছে অন্যায়ভাবে। অনার্যরা সারা জীবন হাজার হাজার বছর ধরে তাদের সরলতা, তাদের বিশ্বাস, তাদের ভালোবাসা, তাদের মানুষকে আপন করে নেওয়ার যে অবদম্য ইচ্ছা, বারবার তারা আর্যদের কাছে পরাজিত হয়েছে, মার খেয়েছে, লাঞ্ছিত হয়েছে। অমিত শাহদের মতো মানুষরা তারাও প্রকৃত অনুপ্রবেশকারী, তারা হত্যা করেছে এই ভারতের প্রকৃত ভূমিপুত্রদের। বন্ধু, আমি এই যে এনআরসি এনপিআর সিএ বিষয়ে যেটা চলছে গোটা ভারতবর্ষ জুড়ে, তাতে আমি ব্যক্তিগতভাবে কয়েকশো বছর যাবৎ হয়তো আমার পূর্বপুরুষরা মুর্শিদাবাদ জেলায় বসবাস করেছেন। আমরা কাটোয়ায় থাকি, আমি 30-40 বছর কলকাতায় থাকি। কিন্তু আমি জানি, আমি মনে করি আমার দেশের প্রকৃত ভূমিপুত্র অনার্য আমার আদিবাসী ভাইরা, আমার মূল নিবাসী ভাইরা, এরা শুধুমাত্র চক্রান্তে এবং আইনি প্যাঁচে পড়ে 60 থেকে 70 কোটি শুধু ভারতবর্ষের এই অনার্য মানুষরা শেষ হবে। বাংলার কমপক্ষে 4 কোটি মানুষ, আমি মুসলমান বলে আলাদা বলতে চাইছি না, তার কারণ ব্রাহ্মণ্যবাদীদের যে ভয়ঙ্কর অত্যাচার দীর্ঘদিনের, তার বিরুদ্ধে শূদ্র মানুষদের যে জেহাদ, সেই শূদ্র মানুষরা প্রতিবাদ স্বরূপ ইসলাম ধর্মের দীক্ষা নিয়েছেন। তাই ইসলাম ধর্মের দীক্ষিত মানুষ মুসলমানদের চিরকালের শত্রু আর্যরা। আমি ব্যক্তিগতভাবে আমার পরিবার জানি না, আমি এনআরসি এনপিআর সিএর কোনো কাগজ কোনো মতে কোনো রকমে দেখানো তো দূরের কথা, আমি এই লড়াইয়ের জন্য কম করে কয়েকজন মানুষকে তো নেবই, সঙ্গে আমি আমার প্রাণটাও দেবো, কিন্তু সই আমি করব না, কোনো তথ্য আমি দেবো না। এই অপমান আমি সহ্য করব না, কারণ প্রকৃত ভারতবাসী, অখণ্ড ভারতবর্ষের ভূমিপুত্র আমি, আমার রক্তের মধ্যেই প্রবাহমান। একটু ছোট্ট করে বলে নিই কেন এই সময় এনআরসি সিএ এনপিআর। 1925 সালে হেডগেওয়ার যখন আরএসএস তৈরি করেন, এই 1925 সালের পর থেকে ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র করার ভাবনা। আমাদের ভুল হয়, হিন্দু বলতে আমরা কি বুঝি? সাভারকার 1923 সালে হিন্দু এবং হিন্দুত্ব বইয়ে বলছেন, হিন্দুত্ববাদ একটি রাজনৈতিক শব্দ এবং হিন্দু মানে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য। এবং এই আরএসএসের সরসংঘচালক গোলওয়ার্কার বলছেন, হিটলার আমাদের আদর্শ, তার নীতি এবং আদর্শ মেনে আমাদের চলতে হবে। হিটলার যেভাবে তার নাৎসি বাহিনী তৈরি করেছিলেন, হিটলারের নিয়ম ফলো করে, অনুসরণ করে এরাও আরএসএস বাহিনী তৈরি করেছে। আপনারা হয়তো জানেন না, আপনাদের অঞ্চলেই এই ভারত সরকারের যত বন্দুক আছে সরকারের, তার প্যারালাল ব্যবস্থা আরএসএস করে রেখেছে। তার ট্রেনিংয়ের মাধ্যমে
আরএসএসের ছেলেদের মাধ্যমে। আমরা দেখেছি 2-3 বছর আগে রামনবমীর নাম করে মোটরসাইকেল চালিয়ে অস্ত্র নিয়ে একটা সেন্টার থেকে আরেকটা সেন্টার পৌঁছে দিয়েছে। আমরা সকলেই বারুদের মধ্যে আছি, কারণ দিল্লির মতো এই পশ্চিমবঙ্গের যে কোনো গ্রামে, যে কোনো প্রান্তে ওরা যে কোনো সময় ঢুকিয়ে দাঙ্গা লাগাতে পারে। কিন্তু আমাদের গণ আন্দোলনের যে জয়, আমাদের এনআরসি বিরোধী আন্দোলনের যে জয়, শরদিন্দুদা, কামরুজ্জামান এবং ওই স্যাররা যা আন্দোলন বা আমরা যা করার চেষ্টা করেছি, তাতে এটা প্রমাণিত কেন্দ্রীয় সরকার বা আর্যরা কখনোই ভারতবর্ষে হিন্দু মুসলমানের দাঙ্গা আর লাগাতে পারবে না। যেখানে দাঙ্গা লাগবে সেখানে তারা অজস্র মানুষকে হত্যা করবে, কিন্তু সেই আগুন আর ছড়িয়ে পড়বে না। যেহেতু ছড়িয়ে পড়বে না, কারণ মানুষ শিক্ষিত, সচেতন হয়ে গেছে, মানুষ বুঝে গেছে এই দাঙ্গার পিছনে কারা এবং কেন। এনআরসি বিরোধী আন্দোলন যত তীব্র হবে তত এই খুন চলবে, এই নরসংহার ওরা করবে এক একটা অঞ্চলকে বেছে বেছে। কিন্তু আমাদের সচেতন থাকতে হবে। 1925 সালে যে হিন্দু রাষ্ট্রের ভাবনা, ভারতবর্ষ যখন স্বাধীন হলো, সেই স্বাধীনতার পরে 1950-এর সংবিধান রচনার সময়ে গোলওয়ালকার বললেন ভারতের সংবিধান অহিন্দু সংবিধান। যতদিন না এই সংবিধানকে ফেলে দিয়ে আমরা মনুস্মৃতিকে ঢোকাতে পারবো, ততদিন আমাদের লড়াই চলবে। মনুস্মৃতিতে বলা হচ্ছে, ঋষি মনু বলেছেন, ব্রহ্মার মুখ দিয়ে ব্রাহ্মণ, বাহু দিয়ে ক্ষত্রিয়, দাবনা দিয়ে বৈশ্যের উৎপত্তি এবং বাকি সকলের উৎপত্তি পায়ের নিচে থেকে। আজকের কেন্দ্রীয় সরকারের যে রাজনৈতিক দল, তার যে প্রতিষ্ঠাতা তিনি বলেছিলেন যে এই যে পায়ের নিচে থেকে যারা বেরিয়েছে, সেই শূদ্রের মধ্যে যারা তলাঞ্চিতে একবারে নিচে, তারাই মুসলমান। সুতরাং তাদেরকে ভারত থেকে শেষ করে দেওয়াটাই কর্তব্য। একদিকে হিটলার সেখানে ইহুদিদের 60 লক্ষ ইহুদিকে হত্যা করে আর্য রাষ্ট্র করতে চেয়েছিলেন। এখানে এক রকম স্টাইলের সমস্তটা, আপনারা যদি নুরেমবার্গ অ্যাক্ট পড়েন, যেটা সিএ অ্যাক্ট, এটার অরিজিনাল নাম নুরেমবার্গ অ্যাক্ট, যেটা হিটলার করেছিলেন, সেটাকে একটু চেঞ্জ করেছে, বাকিটা একই। টোটাল যদি আপনি ব্যবস্থাটা ভাবেন, দেখবেন একই রকম। হিটলার যা যা করেছিল এখানে তাই। হিটলার যেভাবে ইহুদিদের হত্যা করেছিলেন, এরাও ভারতবর্ষের অনার্যদের হত্যা করবে। আমি মুসলমান কথাটা বলছি না, তার কারণ মুসলমানদের ওদের অনার্য হিসাবেই ধরে। তাই তো শরদিন্দুদা, 85% মানুষের মধ্যেই মুসলমানরা পড়ে। এবার আসা যাক আইনের কথায়। এই একটাবার সুযোগ পেয়েছিলেন হিন্দু রাষ্ট্র স্থাপন করার, সেটা 1999 সালে যখন কেন্দ্রে এনডিএ সরকার আসে। 2003 সালে তখন তারা আইন পাশ করে নেয়। সেই আইনটা হচ্ছে 2003-এর যে ভয়ঙ্কর আইন, যে আইনে সমস্ত সংসদীয় গণতন্ত্রের রাজনৈতিক দলেরা ভুল করে হোক, চা খেয়ে হোক, ইচ্ছা করে হোক, সৎভাবে হোক, অসৎভাবে হোক, তাদের পিছনে বন্দুক দিয়ে হোক, তারা প্রায় প্রত্যেকেই সই করেছিলেন। তাই তো? আজকে যাদের আমরা চিনি তারা প্রত্যেকে সেই আইনে সই করেছিলেন। আইনে বলছে, 2003-এর আইনে বলছে, 1948 সালের 19শে জুলাইয়ের পর যারা ভারতবর্ষে এসেছেন, মানে বোঝাতে চাইছে অখণ্ড ভারতের ভূমিপুত্র বা বাংলাদেশ থেকে, তারা প্রত্যেকেই অবৈধ অনুপ্রবেশকারী। 1948 সালের 19শে জুলাইয়ের পর যিনি এসছেন, ডাক্তার হতে পারে, মোক্তার হতে পারে, আইএস হতে পারে, আইপিএস হতে পারে, তারা প্রত্যেকেই অবৈধ অনুপ্রবেশকারী, যদি না তারা সিটিজেনশিপ সার্টিফিকেট নিয়ে থাকেন। সিটিজেনশিপ সার্টিফিকেট নেওয়ার সংখ্যা 1%ও নয় আমাদের দেশে। এই মানুষগুলো কোনো মত 6-এর ক ধারা, 6-এর ক ধারায় বলছে এই মানুষগুলো কোনো মতে, কোনো পথে ভারতবর্ষের নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন না। সেই আইনটা এখনও আমাদের দেশে আছে, সেই আইনটা উচ্ছেদ হয়নি।
আবার ওই একই আইনের 14 ক ধারায় বলছে যারা বৈধ নাগরিক তাদের একটা লিস্ট তৈরি হবে। সেই লিস্ট তৈরি করে যারা বৈধ তাদেরকে একটা করে কার্ড দেওয়া হবে, তারা প্রকৃত ভারতবর্ষের নাগরিক হিসাবে। কিন্তু দীর্ঘ 70 বছর ধরে 1948-এর পর থেকে আজকে পর্যন্ত এই যে ওদের ভাষায় চাল আর কাঁকড় এক হয়ে গেছে, কি করে ধরবে কে ওপার বাংলা থেকে আসা কে এপার বাংলার? ফলে এই ধরার টেকনিকটাকে বলা হচ্ছে এনপিআর। কিন্তু এরা এমনভাবে আমাদের বিভ্রান্ত করছে, এক এক সময় এক এক কথা বলে আমরা গুলিয়ে ফেলছি। কিন্তু 2003-এর আইনে আমরা যদি স্পষ্ট ভাষায় 9 পাতা জুড়ে এনপিআর বিষয়টা আছে যে এই এনআরসি মানে প্রকৃত বৈধ নাগরিকদের লিস্ট করতে গেলে একটা এনপিআর করতে হবে। এনপিআর মানে একটা বিরাট ভারতবর্ষের খাতা, সেই খাতার মধ্যে কতজন বাস করছে সব নাম ঠিকানা বাবার নাম লেখা হলো। এদের মধ্যে থেকে ট্রেক করে একটা কম্পিউটারে এরকম টিপে দেবে বাংলাদেশের কতজন, সারাক করে বেরিয়ে চলে আসবে। অর্থাৎ এই জন্য প্রশ্নগুলো রাখা হয়েছে এমন এমন প্রশ্ন যাতে সহজে ধরা যায়। প্রশ্ন হচ্ছে বাবার জন্মস্থান কোথায়, মায়ের জন্মস্থান কোথায়। ওপার বাংলা থেকে আসা আপনার আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা প্রকৃত ভারতবাসী, যাদের বাপ ঠাকুরদা দেশের জন্য প্রাণ দিয়েছেন, যারা শহীদ হয়েছেন, এই মানুষগুলোকে যখন ভারত সরকার বলল আস্তে আস্তে তোমরা এসো, একসঙ্গে এসো না, এত মানুষকে একসঙ্গে জায়গা দেওয়া যাবে না। জওহরলাল নেহরুর কথা শুনে, আমাদের রাষ্ট্র নেতাদের কথা শুনে, মহাত্মা গান্ধীর কথা শুনে তারা যখন বৃদ্ধ বাবা মাকে কোনো রকমে ঘাড়ে নিয়ে কি বাচ্চাটাকে কোনো রকমে নিয়ে নদী পেরিয়ে পাহাড় পেরিয়ে যখন কোনো রকম এপারে এসে লতা পাতা খেয়ে প্রাণপণে বেঁচেছেন, সেই মানুষগুলোকে এখন ডিটেনশন ক্যাম্পে রাখতে চাইছে। কেন? তারপর আইনের জায়গায় যাচ্ছি। কেন? আজকে বিশ্বের সাম্রাজ্যবাদী পুঁজিপতিদের অবস্থা ভয়াবহ, আর ইনভেস্টমেন্ট করার জায়গা নেই। আমেরিকা থেকে ইউরোপ কান্ট্রির ব্যবসাদাররা খুব বিপদের মধ্যে আছে। এদিকে চীন তার প্রোডাকশন কস্ট এত কমিয়ে ফেলেছে এসিজেড প্রকল্প করে, যেখানে 100 টাকার জিনিসটা 50 টাকায় সে বিক্রি করে দিচ্ছে। তাই মোদি, এই যে ট্রাম্প এসেছিল, ট্রাম্প বলেছে যে একটা বড় এগ্রিমেন্ট বাকি আছে, নাকি হয়েছে এরকম, সেই এগ্রিমেন্টটা আপনারা পরে জানবেন, সস্তা শ্রমিকের এগ্রিমেন্ট। অর্থাৎ আজকে পৃথিবীর 11.5 কোটি মানুষকে এইভাবে করা হয়েছে। মায়ানমার, ব্রাজিল, আফগানিস্তান, চীন, আমেরিকা, ফিলিপিন্স থেকে আরম্ভ করে ইটালি, বিভিন্ন জায়গায় দেখবেন যে সকালবেলা এই এনআরসি ছুট বা অবৈধ যাদের বলা হচ্ছে, হ্যাঁ একটু কমিয়ে দিচ্ছি, তাদেরকে ওই আমেরিকাতে $1 দেওয়া হয় মাত্র। সে যদি ফোন করে বাড়িতে তাহলে তাকে নেওয়া হয় $12। এই মানুষগুলোকে সব এনআরসি ছুট করবে কায়দা করে ভরে দিয়ে তাদেরকে নাগরিকত্বহীন করে সস্তা শ্রমিক তৈরি করবে। 2000 এই এনপিআর হচ্ছে এটা বাছার একটা পদ্ধতি। ওই যে বাবা মায়ের জন্মফর্ম, এই এনপিআরে মুসলমানদের ভয় কোথায়? মুসলিমদের সেই অর্থে আইনে কোনো ভয় নেই, কিন্তু ভয় চূড়ান্ত। তার কারণ হচ্ছে সব বানান ভুল করে দেবে। আমার আদিবাসী মা বোনেরা যে দেশের 80% মানুষ দুবেলা খেতে পায় না, লেখাপড়া করতে পারেনি, সে লিখবে কি করে? সে তো লিখে দেবে অন্য একজন। সে যে অন্য একজন লিখবে সেও কিন্তু একটা আরএসএসের লোক বা বিজেপির লোক, সে ওইখানে বানান টানান ভুল ফুল সব করে দেবে এবং তারপরে তাকে ভোটার করে ডেকে নিয়ে তাকে একদম ধরে নেবে। তাহলে এনপিআর হলো, এনআরসি হলো তালিকা। এনআরসিতে বলা হচ্ছে যারা এই যে এনআরসি, সিএ, এনপিআর আইন, যেহেতু আন্দোলনটা খুব বড় হলো, আন্দোলনটা ভেঙে দেওয়ার জন্য একটা ছলনা করলেন, সেটা হলো সিএ আইন। সিএ আইনে একজনও নাগরিকত্ব পাবে না। আমি এই বইটাই ঘোষণা করেছি, যদি কেউ আইন দিয়ে আমাকে প্রমাণ করতে পারে একজন নাগরিকত্ব পাবে, আমরা 50,000 টাকা দেবো। টোটালটা বাউতা। তার কারণ বলা হচ্ছে যারা এনআরসি ছুট হবে তারা সিএএনএ আবেদন করবে, তাহলে এনআরসি করার দরকার কি? আবার যদি 2014-র মধ্যে যদি সমস্ত বাঙালরা এসে নাগরিকত্ব পেয়ে গেল, তাহলে সবাই বাঙাল ভাই বলে নাগরিকত্ব পেল, আর আমার আদিবাসী ভাইরা,
আমরা শো বছর ধরে আছি বলে আমরা আমাদের কাট অফ ডেট 1948, তার মানে আমরা ডিটেনশন ক্যাম্পে চলে যাব। তার মানে এগুলো আইন নয়। এই আইনে বলা হচ্ছে বাংলাদেশ পাকিস্তান, যেটা আমরা পড়ছি না, যেটা বিজেপি প্রচার করার সময় ওই লাইনটা বাদ দিচ্ছে, সেটা হচ্ছে বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান থেকে এই 6টা ধর্মের লোকেরা মুসলমান বাদে যারা 31শে ডিসেম্বর 2014 সালের মধ্যে ভারতবর্ষে এসেছেন এবং 1920 সালের পাসপোর্ট আইনে এবং 1946 সালের ফরেনার্স অ্যাক্টে ছাড় পেয়েছে, একমাত্র তাদের ক্ষেত্রে এই অবৈধ শব্দটা উঠে গেল। তাহলে আমাদের দেখতে হবে পাসপোর্ট অ্যাক্টে কী লেখা আছে। পাসপোর্ট অ্যাক্টে লেখা আছে যারা ধর্মীয় অত্যাচারের কারণে এসছে তাহলে একমাত্র তারাই এই সুযোগটা পাবে, অথবা ফরেন অ্যাক্টে ছাড় পেয়েছে। অর্থাৎ এবার যদি ওই ফরেন অ্যাক্টটা বা পাসপোর্ট অ্যাক্টটা খুঁজে দেখেন তাহলে 4টে কাগজ আপনার লাগবে। একটা হলো যে সময় বাংলাদেশ থেকে বা বিদেশ থেকে এসছে সেই সময়ের থানার, ঠিক বলছি স্যার, সেই সময় থানায় যে এফআইআর করেছিল আমাকে মুসলমানরা মেরেছে তার কাগজ, কারণ ওখানে বলা নেই যে এখানে নারী পাচার করতে এলেও নাগরিকত্ব দেবে বা চিকিৎসা করাতে এলেও নাগরিকত্ব দেবে, একটা কাগজ। দ্বিতীয় কাগজে ওখানে বলা নেই নেপাল থেকে এলেও নাগরিকত্ব দেবে, ওখানে এস্টাবলিশ করতে হবে বাংলাদেশ থেকে এসছে তার কাগজ। তৃতীয় হচ্ছে তাকে দেখাতে হবে হিন্দু। পৃথিবীর সবচেয়ে কঠিন হলো হিন্দু প্রমাণ করা, তার কারণ ওইভাবে মুসলিমদের মতো বা খ্রিস্টানদের মতো হিন্দুদের কোনো লিস্ট থাকে না। যদি মনে করা যায় কেউ বললো যে আমি 1980 সালে বারুইপুরে জমি কিনেছি, দেখুন হিন্দু লেখা আছে, তখন সে ধরা পড়ে যাবে। কারণ ধরা পড়বে এই কারণে 2003-এ তাকে অবৈধ ঘোষণা করা হয়েছে আইনে, সে আইনটা রয়ে গেছে। তাহলে অবৈধ মানুষের কাছে জমির দলিল থাকে কি করে, পাসপোর্ট থাকে কি করে, ভোটার কার্ড থাকে কি করে। 2014 সালে এসছে, তার কোনো প্রমাণ সে দিতে পারবে না, কারণ সে আসার সময় কোনো জায়গায় লিপিবদ্ধ করেনি। এবার সে যখনই ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড দেবে সে আটকে যাবে। আর যারা আবেদন করবে আমাকে নাগরিকত্ব দেওয়া হয়, তার মানে স্বীকার করে নিল আমি বেনাগরিক। এইখানে এইভাবে 4 কোটি মানুষকে শেষ করবে, একজনও নাগরিকত্ব পাবে না। যদি একজনও নাগরিকত্ব পায় তাহলে আমি ছোট মানুষ, আমরা 50,000 টাকা দেবো। এইটা যেটা করেছে সিএ আন্দোলন করে, এই আইনটা করে আমাদের আন্দোলনটাকে একটু দমিয়ে দিল, শেষ করে দিয়েছি, আমাদের আন্দোলনটাকে আজকে ভেঙে দিল। আজকে শেষ কথা আমি বলছি, আমরা কোনো ধর্ম মানি না, আমরা মানবতাই মানি, মানুষ এটাই আমাদের পরিচয়। কিন্তু সত্যি যদি ধর্ম বলতেই হয় সেই অর্থে, তাহলে মুসলমান ভাইরা যে লড়াই করছে সেই লড়াই হলো হিন্দু উদ্বাস্তু ভাইদের বাঁচানোর জন্য। নিজেরাও বাঁচবো, তারাও বাঁচবে। মুসলমান ভাইদের স্যালুট জানানো উচিত। ভারতবর্ষের ইতিহাস, পৃথিবীর ইতিহাস ভারতের মুসলমানদের চিরকাল স্মরণ করে রাখবে। এটাই আমার শেষ কথা।